আপনি যদি মনে করেন বাংলাদেশ মিয়ানমার সীমান্ত শান্ত, তাহলে আপনি পুরো সত্যটা জানেন না। কারণ বাংলাদেশের ঠিক পাশে মাত্র কয়েক কিলোমিটার দূরে একটা রাষ্ট্র আজ ধীরে ধীরে ভেঙে পড়ছে। না, এটা কোনো প্রাকৃতিক বিপর্যয় না, এটা একটি সাইলেন্ট সিভিল ওয়ার, যেখানে প্রতিদিন বদলে যাচ্ছে কার নিয়ন্ত্রণে কোন এলাকা থাকবে, কে বেঁচে থাকবে আর কে হারিয়ে যাবে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই যুদ্ধের কোনো লাইভ নিউজ ফিড নেই, কিন্তু এর আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে তার চারপাশে। দক্ষিণ এশিয়ার মানচিত্রটা খুব স্থির মনে হয়, কিন্তু বাস্তবে এর ভিতরে চলছে এক অদৃশ্য আগ্নেয়গিরি। এই পৃথিবীতে কিছু সীমান্ত থাকে যেগুলো শুধু দুই দেশের মধ্যে না, বরং রক্ত, বিদ্রোহ আর ভূ রাজনীতির মধ্যে দাঁড়িয়ে থাকে। বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত একটি মানচিত্রের লাইন না, এটা একটি লাইভ কনফ্লিক্ট জোন, যেখানে শান্তি একটি অস্থায়ী শব্দ আর অস্থিরতা হলো স্থায়ী বাস্তবতা, যেটা আপনি নিউজে দেখেন, কিন্তু তার আসল গল্পটা আপনি কখনোই দেখেন না। রাতের অন্ধকারে রাখাইনের পাহাড়, কুয়াশায় ঘেরা জঙ্গল, দূরে কোথাও একটা গুলির শব্দ, তারপরে আবার নীরবতা। এই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। একটা যুদ্ধ কি শুরু হয় শুধুমাত্র একটা গুলির শব্দে? না, অনেক সময় যুদ্ধ শুরু হয় সীমান্তে পড়ে থাকা একটা মর্টার শেলে, একটা ভুল হিসাব, একটা ভুল রাজনৈতিক বাস্তবতায়। মিয়ানমার বাংলাদেশের সীমান্তে গত কয়েক বছরে যা ঘটছে তা কি শুধু অভ্যন্তরীণ যুদ্ধের ছিটেফোঁটা, নাকি এর পিছনে আছে আরো বড় এক ভূ রাজনৈতিক ঝড়? একই সীমান্ত, দুই ভিন্ন বাস্তবতা। এক পাশে একটি দেশ ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, অন্য পাশে একটি দেশ ধীরে ধীরে ধ্বংসের মুখে পতিত হচ্ছে। আর সীমান্তের ওপারে একটা যুদ্ধ যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বাংলাদেশের দরজার সামনে। প্রশ্নটা এখন শুধু মায়ানমারের না, প্রশ্নটা এখন বাংলাদেশ নিরাপত্তা। বাংলাদেশ এবং মিয়ানমারের সম্পর্ক নতুন কিছু নয়। ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে বাংলাদেশ এবং মিয়ানমার ছিল ব্রিটিশ ভারত অংশের কাছাকাছি প্রশাসনিক জালে। 1948 সালে মিয়ানমার স্বাধীন হওয়ার পর আর 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দুইটি দেশ দুইটি আলাদা রাষ্ট্র হিসেবে যাত্রাপথ শুরু করে। প্রথম দিকে সম্পর্ক ছিল তুলনামূলকভাবে স্থিতিশীল, কিন্তু সময়ের সাথে সাথে মায়ানমারের অভ্যন্তরীণ কোন্দল এবং সামরিক বাহিনীর হস্তক্ষেপে দেশটি ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে। বর্তমান সময়ে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত একটি সংঘর্ষের কেন্দ্রবিন্দু। রাখাইন একটা অঞ্চল যেখানে আজ রাষ্ট্র ভেঙে পড়ছে আর নতুন শক্তির জন্ম নিচ্ছে। এখানে বাংলাদেশ কি শুধুই দর্শক, নাকি এই খেলার ভিতরেই লুকিয়ে আছে অন্য একটা ভবিষ্যৎ, যেখানে বাংলাদেশই হয়ে উঠতে পারে গেম চেঞ্জার? আজ আমরা দেখব এটা কি শুধু মায়ানমারের সমস্যা, মায়ানমার কেন ধীরে ধীরে ধ্বংসের দিক এগোচ্ছে, আর বাংলাদেশ কি কেন ধীরে ধীরে এই যুদ্ধের ভিতরে টেনে নেওয়া হচ্ছে। কেন এই সীমান্ত ভবিষ্যতের যুদ্ধ নয়, বরং ভবিষ্যতের রাজনীতি। এখন প্রশ্ন হলো, রাখাইন যদি পুরোপুরি ভেঙে পড়ে, তাহলে দক্ষিণ এশিয়ার মানচিত্র কিভাবে বদলাবে, আর এর পিছনে চীন এবং ভারতের হাত কতটা? আজ আমরা সব খুঁজে বের করব। প্রথমে ফিরে যাই ইতিহাসের দিকে। 1784 সালে আরাকান দখল হলো, আবার ব্রিটিশ যুগে বাংলার সাথে যুক্ত হলো, এবং 1948 সালে আবার বিভাজন হলো। বাংলাদেশ আর মায়ানমারের সম্পর্ক শুরু হয় 1972 সাল থেকে, দুই দেশের ডিপ্লোম্যাটিক সম্পর্কের মধ্য দিয়ে। কিন্তু এর আগে মায়ানমারের রাখাইন রাজ্য ছিল বাংলাদেশের একটি অংশ। লক্ষ্য করুন এই ম্যাপটার দিকে। 1947 সালে ভারত বিভাজনের সময় রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক হয়, কিন্তু বার্মিজ সেনাবাহিনী তাদেরকে বাংলাদেশি ইনফিল্ট্রেটর হিসেবে আখ্যা দেয়। 1978-এর নাগামিনের অপারেশনে প্রায় 2 লাখ রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসে। 1991-92-এ আরও 2.5 লাখ। 1966 সালে তখন পাকিস্তান এবং বার্মা সরকারের মধ্যে নাফ নদী চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছিল, নাফ নদীর গতিপথ পরিবর্তন করে এমন কোনো স্থাপনা কেউ তৈরি করতে পারবে না। কিন্তু 2001 সালে মিয়ানমারের সামরিক জান্তা বাহিনী উলুবুনিয়া গ্রামে একটি 9.6 কিলোমিটারের ক্রস ড্যাম তৈরি করার চেষ্টা করে। তাদের উদ্দেশ্য ছিল নদীর স্রোত ঘুরিয়ে দিয়ে আমাদের জমি গ্রাস করা এবং নিজেদের দিকে সামরিক রাস্তা তৈরি করা। তখন বিডিআর এর লেফটেন্যান্ট কর্নেল রফিকুর রহমান ভুইয়া এক অসীম সাহসিকতার পরিচয় দেন। তখনকার বিডিআর, এখন বিজিবি, অপারেশন নাফ যুদ্ধ শুরু করে। সেই যুদ্ধে মিয়ানমারের নাশাকা বাহিনী বাংলাদেশের প্রতিরোধের সামনে টিকে থাকতে পারেনি এবং একটি বড় আকারের যুদ্ধ এড়াতে তারা পিছু হটতে বাধ্য হয়, এবং প্রমাণ হয় বাংলাদেশ তার 1 ইঞ্চি জমিও ছাড়বে না। আবার 2008 সালের নভেম্বরে দক্ষিণ কোরীয় কোম্পানি দাওকে সঙ্গে নিয়ে মিয়ানমার বাংলাদেশের দাবি করা অংশে একটি খনন কাজ শুরু করে এবং 4টি যুদ্ধ জাহাজ পাঠায়। বাংলাদেশও যুদ্ধ জাহাজ পাঠায়। 1 সপ্তাহব্যাপী একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এই সংকটের চূড়ান্ত সমাধান আসে 2012 সালের 14 মার্চ জার্মানির হামবুর্গে। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি একটি ঐতিহাসিক রায় দেয়। মিয়ানমার চেয়েছিল ইকুইডিস্টেন্স নীতি, যা করলে বাংলাদেশ এই সমুদ্রের একটি বিশাল অংশ হারাত।
হারাতো। বাংলাদেশ ন্যায্যতার ভিত্তিতে লড়াই করে 1,11,000-এর বেশি বর্গ কিলোমিটার এবং সেন্ট মার্টিনের আশেপাশে 12 নটিক্যাল মাইলের আঞ্চলিক সমুদ্রে পূর্ণ অধিকার পায়। একটি দেশের গৃহযুদ্ধ কি সেই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে? ইতিহাস বলে না, যখন একটি রাষ্ট্র ভেঙে পড়ে তখন তার ধ্বংসের ঢেউ শুধু তার ভিতরে থাকে না, তা ছড়িয়ে পড়ে সীমান্তের ভিতরে, প্রত্যেকটি দেশে এবং কখনো কখনো পুরো অঞ্চলে। বাংলাদেশ আর মিয়ানমার সীমান্ত এটা একটি লাইন না, এটা একটি জীবন্ত যুদ্ধক্ষেত্র। 2024-2026 সাল এই সময়টা ইতিহাসে লেখা থাকবে, কারণ প্রথমবারের মতো মিয়ানমারের গৃহযুদ্ধ সরাসরি বাংলাদেশে এসে আঘাত করে। বান্দরবন, টেকনাফ, নাইক্ষ্যংছড়ি, ধুমধুম এই জায়গাগুলো শুধু সীমান্ত না, এই জায়গাগুলো এখন প্রেসার জোন। বাংলাদেশ সবসময় চেষ্টা করেছে কূটনৈতিকভাবে শান্ত থাকতে, সরাসরি সংঘর্ষে না জড়াতে, কিন্তু বাস্তবতা হলো সীমান্ত কখনোই স্থির নয়। রাতের অন্ধকারে মর্টার শেল ঢুকে পড়ে, বর্ডার গার্ড পালিয়ে আসে, গ্রামবাসীরা আতঙ্কে থাকে। প্রশ্নটা এখন, এটা কি শুধু স্পিলওভার নাকি শুরু হয়ে গেছে বড় কিছু? কারণ এই সংঘাতের প্রভাব এখন সরাসরি বাংলাদেশের ভিতরে এসে পড়েছে। অর্থনৈতিক প্রভাব, কক্সবাজার ট্যুরিজম প্রায় 50% কমে গেছে, মাছ ধরায় প্রায় 30% ক্ষতি হয়েছে, নিরাপত্তা ঝুঁকি হচ্ছে, মর্টার শেল ঢুকে পড়ছে, সৈন্য পালিয়ে আসছে, গ্রাম পরিণত হচ্ছে সংঘর্ষের জোনে। বাংলাদেশ সরাসরি এই যুদ্ধে নেই, কিন্তু যুদ্ধ এসে পড়েছে বাংলাদেশের দরজায়। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমার একটি স্বাভাবিক রাষ্ট্র নেই। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত প্রায় 270 কিলোমিটার, কিন্তু এখন এই পুরো সীমান্তে নিরাপদ বলে কিছু নেই। এই সীমান্ত এখন পরিচিত আনস্টেবল, আনপ্রেডিক্টেবল, আনকন্ট্রোলেবল। এখানে চলছে অস্ত্র পাচার, মাদক রুট, মানব পাচার। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই যুদ্ধ বাংলাদেশ শুরু করেনি, কিন্তু এর ছায়া এসে পড়েছে বাংলাদেশের ভিতরে। রাখাইন রাজ্য মিয়ানমারের সবচেয়ে অস্থির কিন্তু গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর মধ্যে একটি। এখানে সবচেয়ে বড় সংকট হলো রোহিঙ্গা জনগোষ্ঠী। এই সংকট 3 স্তরে। রাষ্ট্রীয়ভাবে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় না। 1982 সালের আইন তাদেরকে স্টেটলেস করেছে। বিভিন্ন গোষ্ঠীর ভিতরে আস্থাহীনতা, নিরাপত্তা সম্পূর্ণ ভেঙে পড়ে। মানবিক স্তরে রোহিঙ্গারা ডিসপ্লেসড, স্টেটলেস, দীর্ঘমেয়াদী অনিশ্চয়তায় ভুগছে। ফলে এটা শুধু শরণার্থী সমস্যা না, এটা একটি আইডেন্টিটি প্লাস পলিটিক্যাল কনফ্লিক্ট। মিয়ানমার এক সময় ছিল একটি স্থিতিশীল রাষ্ট্র, কিন্তু আজ একটি ভাঙা রাষ্ট্র। 2021 সালের পর দেশটি ডুবে আছে গৃহযুদ্ধের আগুনে। আজ সেখানে একক কোনো ক্ষমতা নেই, বরং আছে বহু ক্ষমতার যুদ্ধ। সেনাবাহিনী, তৎমাদাও, জাতিগত সশস্ত্র গোষ্ঠী, গণতন্ত্রপন্থী প্রতিরোধ বাহিনী, এই 3 শক্তির সংঘর্ষে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর বাস্তবতা, যেখানে কোনো এলাকা স্থায়ীভাবে কারোর নিয়ন্ত্রণে নেই। গ্রাম দখল হয়, আবার হারিয়ে যায়, শহর গ্রাও হয়, আবার ফিরে আসে সেনাবাহিনীর হাতে। এটা একটি যুদ্ধ নয়, এটা একটি ভাঙা রাষ্ট্রের ধীর মৃত্যু। এটা রাজনৈতিক সংঘাত না, এটা একটি স্টেট কলাপস ইন রিয়েল টাইম। একদিকে রয়েছে মিয়ানমারের সেনাবাহিনী তাতমাদাও, অন্যদিকে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী, আরাকান আর্মি, MNDAA, TNLA, নাগ রেসিডেন্ট ফোর্স। এরা সবাই একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। ফলে সীমান্ত এলাকা পরিণত হয়েছে একটি লো ইন্টেন্সিটি ওয়ার জোন। এখানে বড় কোনো যুদ্ধ নেই, কিন্তু প্রত্যেক দিনই ছোট ছোট সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এই সংঘাত শুধু রাজনৈতিক নয়, এটা একটি অস্তিত্বের যুদ্ধ। গ্রাম পুড়ছে, শহর পুড়ছে, মানুষ পালিয়ে যাচ্ছে সীমান্তের দিকে। গ্রাম খালি হয়ে যাচ্ছে শুধু বোমার কারণে নয়, শুধু অনিশ্চয়তার কারণে। কারণ কেউ জানে না পরের হামলা কোথায় হবে। রাখাইন রাজ্য মিয়ানমারের সবচেয়ে অস্থির কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটি। আজ বাস্তবতা কি? সরকার নেই, আইন নেই, কিন্তু আসছে শক্তি। আরাকান আর্মি প্রায় 40,000 প্লাস যোদ্ধা, গেরিলা ট্যাকটিক্স, লোকাল সাপোর্ট। তারা শুধু বিদ্রোহী না, তারা এখন ডিফ্যাক্টো সরকার। মিয়ানমার আর্মি ট্যাঙ্ক আছে, এয়ারফোর্স আছে, কিন্তু মাটিতে তারা হেরে যাচ্ছে। কারণ যুদ্ধটা টেকনোলজি ভার্সেস ভূগোল না, এটা সিস্টেম ভার্সেস জনগণ। ডাটা বলছে মিয়ানমার সেনাবাহিনী বা তাতমাদাও এখন তাদের দেশের 40% বেশি এলাকা নিয়ন্ত্রণ করে। এটা একটি শুধু সংখ্যা না, এটা একটি কলাপসিং সিস্টেমের একটি বাস্তব প্রতিচ্ছবি। রাখাইন রাজ্যে তাদের উপস্থিতি এখন সীমিত। একটা দেশ তখন ভাঙে না যখন তার রাজধানী দখল হয়, একটা দেশ ভাঙে যখন প্রান্তিক শক্তিগুলো নিজের শক্তি তৈরি করে ফেলে। মিয়ানমার এখন সেই অবস্থায় দাঁড়িয়ে আছে। কোনো স্থির ফ্রন্ট লাইন নেই, এটা একটি ফ্লুইড ওয়ার জোন। আজ একটি গ্রাম সেনাবাহিনীর, আবার কাল সেটা বিদ্রোহীদের। এই যুদ্ধের 3টা বাস্তবতা। রাষ্ট্র তৎমাদাও শহর ধরে রাখে, বিমান হামলা চালায়, কিন্তু গ্রামীণ নিয়ন্ত্রণ হারাচ্ছে। আরাকান আর্মি পাহাড়ে শক্তিশালী, দ্রুত বিস্তার লাভ করছে, লোকাল সাপোর্ট পাচ্ছে। এখানে সাধারণ মানুষ সবচেয়ে বড় শিকার। তারা বাস্তুচ্যুত হয়। এটা একটি ধীরে ধীরে ধসে পড়া সিস্টেম। মিয়ানমারের সেনাবাহিনীর দুর্বলতা কি? পলিটিক্যাল ফ্র্যাগমেন্টেশন, মিলিটারি ওভারস্টেজ, ইকোনমিক কলাপস, ইন্টারন্যাশনাল আইসোলেশন, ইথনিক ডিভিশন। এটা একটি রাষ্ট্র না, এটা একটি কলাপসিং সিস্টেম। মিয়ানমার আর্মি ভেতরে ভেতরে মনোবল হারাচ্ছে। তাদের ভিতরে লজিস্টিক সমস্যা আছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। একটা দেশের সেনাবাহিনী শুধু অস্ত্র দিয়ে যুদ্ধে যেতে না, বিশ্বাস লাগে। আর এখানে সৈন্যরা নিজেরাই পালাচ্ছে।
এটা পরাজয় না, এটা সিস্টেম কলাপস। ডাটা বলছে মিয়ানমার সেনাবাহিনী বা তাতমাদাও এখন তাদের দেশের 40%-এরও বেশি এলাকা নিয়ন্ত্রণ করে। এটা শুধু একটি সংখ্যা না, এটা একটি কলাপসিং সিস্টেমের বাস্তব প্রতিচ্ছবি। রাখাইন রাজ্যে তাদের উপস্থিতি সীমিত, শুধু কিছু বিচ্ছিন্ন শহর তাদের পকেটে, যেমন সিতোয়ে। কিন্তু এই গল্পের অন্য পাশে আছে বাংলাদেশ, একটি দেশ যা এই সংঘাতের অংশ নয় কিন্তু সবচেয়ে চাপ বহন করছে। বাংলাদেশের অবস্থান সাইলেন্ট স্টেবিলিটি। বাংলাদেশ সরাসরি যুদ্ধে নেই, বাংলাদেশ কোনো পক্ষেরও নয়। বাস্তবতা হলো যুদ্ধ এসে পড়েছে বাংলাদেশের সীমান্তে। মিয়ানমার সীমান্তে গোলাগুলি, সৈন্য বাংলাদেশে প্রবেশ, অস্ত্র ফেলে পালিয়ে আসা ইউনিট। একটা প্রশ্ন ওঠে, যেই দেশের সেনারা নিজেদের সীমান্ত ধরে রাখতে পারে না, তারা কি আসলে শক্তিশালী রাষ্ট্র? বাংলাদেশ যুদ্ধ করছে না, কিন্তু প্রস্তুত আছে। বাংলাদেশ এখন শুধু সার্ভাইভ করছে না, এটা মোমেন্টাম বিল্ড করছে। বাংলাদেশ এখন জটিল ভারসাম্যে দাঁড়িয়ে আছে। চীন, ভারত, যুক্তরাষ্ট্র, তিন শক্তি বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ কারোর সাথে পুরোপুরি অ্যালায়েন্স করে না, অনুসরণ করে সবার সাথে সম্পর্ক, কিন্তু কারোর অধীনে নয়। এটাই বাংলাদেশের কূটনৈতিক শক্তি। বাংলাদেশের সামনে সমস্যা যুদ্ধ নয়, সমস্যা হচ্ছে রোহিঙ্গা চাপ, সীমান্তে অনুপ্রবেশ, মাদক চোরাচালান, অনুপ্রবেশের ঝুঁকি। এই সংঘাতের সবচেয়ে বড় মানবিক অধ্যায় হচ্ছে রোহিঙ্গা সংকট। একটি জনগোষ্ঠী যারা নিজের দেশেই স্টেটলেস। এই রোহিঙ্গা সংকট হঠাৎ করে শুরু হয়নি, এর শিকড় অনেক গভীরে। মিয়ানমার সরকার একটি নতুন নাগরিকত্ব আইন তৈরি করে, ফরেন ইলিগাল ইমিগ্রেশন হিসেবে চিহ্নিত করে। ফলাফল, রোহিঙ্গারা নাগরিক অধিকার হারায়, শিক্ষা এবং চাকরিতে তাদের সীমিতকরণ করা হয়, চলাচলে নিয়ন্ত্রণ করে। ধীরে ধীরে তারা হয়ে পড়ে স্টেটলেস পপুলেশন। 2017 সালে পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়ে। আরসা মানে আরাকান আর্মি রোহিঙ্গা সেলিব্রেশন ইস্যু পুলিশ পোস্টে আক্রমণ করে। এর জবাবে মিয়ানমারের সেনাবাহিনী শুরু করে ক্লিয়ারেন্স অপারেশন। 352 গ্রাম পুড়িয়ে ফেলে, ম্যাস ডিসপ্লেস হয়, হাজার হাজার মানুষ নিহত এবং নিখোঁজ হয়। এই রিপোর্টগুলো দেখুন। প্রায় 11 লাখের বেশি মানুষ বাংলাদেশে পালিয়ে আসে। কক্সবাজার, দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট রিফিউজি ক্যাম্প। কক্সবাজার এখন শুধু একটি জেলা না, এটা একটি হিউম্যানিটেরিয়ান প্রসারজন। প্রধান সমস্যা হচ্ছে ওভার ক্রাউডিং, সিকিউরিটি রিস্ক, লং টার্ম আনসার্টেনটি। রোহিঙ্গা সংকট শুধু মানবিক নয়, এটা একটি দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক বোঝা, কারণ প্রত্যাবাসন অনিশ্চিত। মিয়ানমারে স্থিতিশীলতা নেই, আন্তর্জাতিকভাবে সমাধান দুর্বল, ফলে সমস্যা স্থায়ী হয়ে যাচ্ছে। রোহিঙ্গা সংকট এখন শুধু রিফিউজি ক্রাইসিস না, এটা হয়ে গেছে সিকিউরিটি প্লাস আইডেন্টিটি প্লাস জিওপলিটিক্যাল ক্রাইসিস। এই সংকটের প্রভাব সীমান্তে সরাসরি দেখা যাচ্ছে। উদাহরণ, অনুপ্রবেশের ঝুঁকি, সীমান্ত অপরাধ, অস্ত্র ও মাদক চোরাচালান। ফলে রোহিঙ্গারা এখন কোনো দেশের না, তারা একটি লস্ট পপুলেশন। এটা ট্রেডিশনাল ওয়ার না, এটা ইনভিজিবল কন্ট্রোল ওয়ার। মিয়ানমার সীমান্ত এখন মাদক চক্র, অস্ত্র চোরাচালান, মানব পাচার নেটওয়ার্কের একটি করিডোরে পরিণত হয়েছে। যুদ্ধ শুধু রাজনৈতিক নয়, এটা একটি বিকল্প অর্থনীতিও তৈরি করে, যেখানে অস্ত্র মানে ক্ষমতা আর সীমান্ত মানে ব্যবসা। সীমান্ত এখন শুধু রাজনৈতিক না, এটা একটি গ্রে জোন ইকোনমিক করিডোর। যেখানে রাষ্ট্র দুর্বল, সেখানে জন্ম নেয় নতুন অর্থনীতি। এই সীমান্ত এখন চলছে ইয়াবা পাচার, ক্রিস্টাল মেথ নেটওয়ার্ক, অস্ত্র চোরাচালান, মানব পাচার। যুদ্ধ এখানে শুধু অস্ত্র দিয়ে হয় না, যুদ্ধ হয় অর্থনীতির মাধ্যমে। সার্ভেলেন্স ওয়ার, ড্রোন, স্যাটেলাইট, সিগন্যাল ট্র্যাকিং, ইনফরমেশন ওয়ার, প্রোপাগান্ডা, মিডিয়া কন্ট্রোল, সোশ্যাল মিডিয়া ন্যারেটিভ। ইয়াবা ও ক্রিস্টাল মেথ। মিয়ানমার এখন বিশ্বের অন্যতম ড্রাগ উৎপাদনের দেশ। এই মাদক নাফ নদী হয়ে বাংলাদেশে ঢুকে, যার নেপথ্যে এই জান্তা বাহিনীরও হাত আছে বলে মনে করা হয়। অস্ত্র চোরাচালানে যুদ্ধের কারণে প্রচুর অবৈধ অস্ত্র সীমান্তে ছড়িয়ে পড়ছে, যা রোহিঙ্গা ক্যাম্প ও পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে। 3 নম্বরে লোকাল ইন্টেলিজেন্স ওয়েব, ইনফরমার, চোরাচালান নেটওয়ার্ক, গোপন সহযোগিতা। এখানে তথ্যই অস্ত্র। যেখানে রাষ্ট্র দুর্বল হয়, সেখানে জন্ম নেয় অন্ধকার অর্থনীতি। মায়ানমারের অস্থিরতার সুযোগে ইয়াবা এবং আইসের মতো মাদক পাচার হচ্ছে বাংলাদেশের সীমান্তের দিকে, এবং এটা বাংলাদেশের সবচেয়ে বড় হুমকি। 2026 সালের 11 এপ্রিল বিজিবি 10 লাখেরও বেশি ইয়াবা জব্দ করে, যা ইতিহাসে সর্বোচ্চ। এই সীমান্ত এখন এক ইয়াবা ও মাদক চোরাচালানের মানব পাচারের নেটওয়ার্ক। যেখানে রাষ্ট্রের নিয়ন্ত্রণ দুর্বল, সেখানে অপরাধ শক্তিশালী হয়। যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এটা টাকারও যুদ্ধ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হলো বাংলাদেশ কোনো যুদ্ধ চায় না। মিয়ানমারও বাংলাদেশকে কোনো নতুন ফ্রন্ট বানাতে চায় না। বিদ্রোহীরাও বাংলাদেশকে সরাসরি টার্গেট করছে না। কিন্তু সমস্যা হলো যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সীমান্তের কাছে লড়াই বাড়ছে এবং মানবিক সংকটও বাড়ছে। এই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় দৃশ্যের বাইরে চীন। চীনের জন্য মিয়ানমার কোনো সাধারণ প্রতিবেশী নয়, ভারত মহাসাগরের প্রবেশদ্বার, এনার্জেটিক করিডোর, বাণিজ্য ও জ্বালানি রুটের কেন্দ্র। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব
এশিয়ার সংযোগস্থল। চীন চায় বঙ্গোপসাগরে প্রবেশ, কিউ পোর্ট, পাইপলাইন, ইকোনমিক করিডোর এবং বিআরআই, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, স্ট্র্যাটেজিক লিঙ্ক। কিন্তু সমস্যা হলো, যখন একটি দেশ জ্বলছে তখন কোনো করিডোর নিরাপদ থাকে না। চিন্তায় এখন খেলছে ডুয়েল টাইম ডিপ্লোমেসিতে। সরকারের সাথে সম্পর্ক আছে, আবার বিদ্রোহীদের সাথে নিয়মিত যোগাযোগ আছে। এটা কূটনীতি না, এটা সার্ভাইভাল স্ট্র্যাটেজি। ভারত এখানে প্রকাশ্যে কিছু করছে না, কিন্তু ভিতরে বড় স্ট্র্যাটেজি চলছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এই অঞ্চলগুলো দীর্ঘদিন ধরেই অস্থির। মিয়ানমারের ভেতরের যুদ্ধ এই অস্থিরতাকে আরো জটিল করছে। কারণ ভারতের সামনে তিনটা ভয়। নর্থ ইস্ট অনিরাপদ, কালাধান প্রজেক্ট ব্যর্থ হয়ে যাবে, চীনের একাচ্ছত্র প্রভাব হবে। ভারত এখানে সরাসরি কোনো যুদ্ধ করছে না, ভারত চায় তার সেভেন সিস্টার্সের নিরাপত্তা। কালাধান প্রজেক্ট ভারতের একটি বড় প্রকল্প। কলকাতা, সিতুয়ে, রাখাইন, মিজোরাম, এই করিডোর ভারতের জন্য বিকল্প সমুদ্রপথ। কিন্তু যুদ্ধ এটাকে ঝুঁকিতে ফেলছে। কালাধান প্রজেক্ট, দুই শক্তি, দুই স্বার্থ, কিন্তু এক জিনিসে একমত, বাংলাদেশ যেন সরাসরি কন্ট্রোল না নেয়। কেন? কারণ তখন গেম পাল্টে যাবে। ভারতের জন্য এই যুদ্ধ একটি আলাদা ধরনের হুমকি, কারণ মিয়ানমারের অস্থিরতা সরাসরি আঘাত করে ভারতের উত্তর পূর্বে। তিনটি বড় ঝুঁকি: বিদ্রোহী অনুপ্রবেশ, অস্ত্র ও মাদক প্রবাহ, চীনের প্রভাব বিস্তার। ভারত এখানে সরাসরি যুদ্ধে নেই, কিন্তু তারা স্ট্র্যাটেজিক কন্টেনমেন্ট প্রেসারে আছে। এখন আসা যাক সবচেয়ে সেনসিটিভ প্রশ্নে, বাংলাদেশ কি কখনো রাখাইন দখল বা নিয়ন্ত্রণ করতে পারে? 2026 সালের একটি ভূ রাজনৈতিক রিপোর্ট বা চরম পরিস্থিতির কথা উল্লেখ করেছে। সেখানে বলা হয়েছে, মিয়ানমারের এই অভ্যন্তরীণ কন্দল যদি প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা হয়ে দাঁড়ায়, তবে প্রতিবেশী দেশগুলো যেমন বাংলাদেশ শান্তি ও অস্থিতিশীল পরিস্থিতি ঠেকানোর জন্য মিয়ানমারের কিছু অংশ সাময়িকভাবে দখল বা নিয়ন্ত্রণ করতে পারে। যখন কোনো একটি প্রতিবেশী দেশ আপনার সীমান্তে মাদক আর অস্ত্র পাঠাতে থাকে, তখন আপনার অধিকার আছে নিজের নিরাপত্তার জন্য সেই অস্থিরতার উৎসমুখ বন্ধ করা। বাস্তব উত্তর হলো আবেগ দিয়ে না, বাস্তবতা দিয়ে বুঝতে হবে। আধুনিক বিশ্বে কোনো অঞ্চল দখল করা মানে শুধু যুদ্ধ নয়, এর সাথে জড়িত আন্তর্জাতিক আইন, বৈশ্বিক প্রতিক্রিয়া, সামরিক সক্ষমতা, কূটনৈতিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাখাইন কোনো ফাঁকা অঞ্চল না। এখানে ইতিমধ্যেই শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী সক্রিয়। ফলে বাস্তবতা হলো এখানে দখলের প্রশ্ন না, এখানে নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতার প্রশ্ন। ধরুন বাংলাদেশ সিদ্ধান্ত নিল রাখাইনে ডুববে, কি হবে? প্রথম ধাপ এন্ট্রি সম্ভব, কিন্তু দ্বিতীয় ধাপে হোল্ড করা এটাই অসম্ভবের শুরু। কেন? কারণ 1, পাহাড় প্লাস জনগণ প্লাস গেরিলা ফাঁদ। 2 নম্বর আরাকান আর্মি প্লাস লোকাল সাপোর্ট। পাহাড় প্লাস জঙ্গল। 3 নম্বর এয়ারফোর্স আকাশ থেকে আঘাত করবে। 4 নম্বরে রোহিঙ্গা গ্রুপ এবং অপ্রত্যাশিত ফাঁদ। বাংলাদেশ ঢুকলে 3টা ফ্রন্টে যুদ্ধ করতে হবে। এটা আর যুদ্ধ নয়, এটা একটি ট্র্যাপ। সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধ কোথায় যাচ্ছে? বিশ্লেষণ বলছে সবকিছু পর্যালোচনার পরেও বাংলাদেশ একসময় রাখাইন দখল করতে পারে, কারণ তাদের ভিতর থেকেই তারা খুবই দুর্বল অবস্থানে আছে। বড় প্রশ্ন হলো এই যুদ্ধ কোন দিকে যাচ্ছে? বিশ্লেষণ বলছে সম্ভাবনা: 1 নম্বরে লং সিভিল ওয়ার, সম্ভাব্য দীর্ঘ অস্থিরতা। 2, ডিফ্যাক্টো পার্টিশন, এলাকা ভাগ হয়ে যাবে, কেউ পুরো নিয়ন্ত্রণ পাবে না। 3, আঞ্চলিক শক্তির প্রভাব আরও বাড়বে। কিন্তু একটা সত্য প্রায় নিশ্চিত, মিয়ানমার উইল নট রিটার্নস ইটস ওল্ড ফর্ম। মিয়ানমার তার আগের অবস্থানে আর ফিরবে না। কিন্তু আসল যুদ্ধ হচ্ছে মানচিত্রের ভেতরে। এই অঞ্চলে কোনো দেশ একা নিরাপদ নয়, যুদ্ধ কোনো সীমান্ত চেনে না, আর শান্তিও শুধু অস্ত্র দিয়ে আসে না। বাংলাদেশ ও মিয়ানমার দুই দেশেরই ভবিষ্যৎ নির্ভর করছে সংঘাত নয়, বরং একটি স্থিতিশীলতা, একটি মানবিক সমাধানের উপর। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো বাংলাদেশ কোনো যুদ্ধ চায় না, মিয়ানমারও বাংলাদেশকে নতুন ফ্রন্ট বানাতে চায় না, বিদ্রোহীরাও বাংলাদেশকে সরাসরি টার্গেট করছে না। কিন্তু সমস্যা হলো যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, সীমান্তের কাছে লড়াই বাড়ছে এবং মানবিক সংকট গভীর হচ্ছে। এর সমাধান: 1 নম্বর আসিয়ান লেড রিপ্যাট্রিয়েশন, সিকিউরিটি গ্যারান্টি সহ। 2, চীনের সাথে ডিল, কিয়াকপিউ প্রজেক্ট, কিয়াকপিউ এর বদলে আমাদের পোর্ট ইউজ, ভারতের সাথে জয়েন্ট প্যাট। 4, রোহিঙ্গাদের স্কিল ডেভেলপমেন্ট, সংখ্যালঘু ক্যাম্প ইকোনমি। মিয়ানমারের পতন আমাদের সামনে যেমন চ্যালেঞ্জ নিয়ে এসেছে, তেমন একটি বড় সুযোগ। যদি আরাকান আর্মি একটি অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা নিশ্চিত করতে পারে এবং রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়, তবেই এই অঞ্চলে শান্তি ফিরবে। রাখাইনের পাহাড় আবার নীরব, সেই নীরবতা শান্তি না, এটা শুধু পরবর্তী ঝড়ের আগে থেমে থাকা বাতাস। কারণ এখানে যুদ্ধ কখনো সত্যিকারের শেষ হয় না, ইতিহাস কখনো হঠাৎ করে বদলায় না, ইতিহাস ধীরে ধীরে ভেঙে পড়ে। আর সেই ভাঙনের শব্দ বেশি শোনা যায় সীমান্ত এলাকায়। সীমান্তে আগুন জ্বলছে, কিন্তু বাংলাদেশ এখনো দাঁড়িয়ে আছে। প্রশ্ন, এই আগুন
আমরা নিভাবো নাকি এতে ঝাঁপ দিব? এই সিদ্ধান্তটাই ভবিষ্যৎ ঠিক করবে। প্রশ্নটা আসলে বাংলাদেশ বনাম মিয়ানমার নয়, প্রশ্নটা হলো একটি দেশ কতদিন এই কলাপসিং সিস্টেম সহ্য করতে পারে। বাংলাদেশ শুধুমাত্র একটি দেশ না, এটি একটি স্ট্র্যাটেজিক পাওয়ার। আর এই খেলায় ভুল একটাই, শেষ ভুলও হতে পারে। মিয়ানমার আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, আর বাংলাদেশ প্রতিনিয়তই আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন রাখাইনে যদি মানবাধিকার পরিস্থিতি আরও অবনতি হয়, তবে একটি নিরাপদ অঞ্চল তৈরির জন্য আন্তর্জাতিক ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ সেখানে বড় ভূমিকা পালন করতে পারে। রাখাইন দখল নয়, বরং আঞ্চলিক শান্তি রক্ষার স্বার্থে বাংলাদেশের এই শক্তিশালী অবস্থান এখন অপরিহার্য। আপনারা কি মনে করেন, বাংলাদেশের কি উচিত রাখাইন সীমান্তে আরো কঠোর হয়ে রাখাইনে হস্তক্ষেপ করা? কমেন্টে আপনার মতামত জানান। আপনি যদি মনে করেন এই ভিডিওটি সত্য আর অজানা ইতিহাস তুলে ধরেছে, শেয়ার করুন, কমেন্ট করুন, আর কমেন্টে লিখুন পরের ভিডিও কোন বিষয়ে নিয়ে চান। আমি সাইফুল, দেখা হবে পরের ডকুমেন্টারিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।